নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের চারদিক। আর শুরুতেই নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায়, সেখানে রোড শো করছেন তিনি। দেখাবো। অত মাথায় থাকে না। মানুষটাকে জেতায় সব তোমাদের অবহেলা এই বাংলার প্রতি। মিথ্যে প্রচার, মিথ্যে কথায় করছো সবার ক্ষতি। এই জমিতে তবু তোমার হয়নি মালিকানা, এবার তোমার ভাষার হবে সেটা সবার জানা। সবার হয়ে অধিকারের লড়াই, জমিদারের ঠাঁই হবে না এই আমাদের বড়াই। মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো। বাংলা নিজের সোনার ফসল, তাও দেবে না তাকে। সবার ওপর এই অত্যাচার করলে তুমি যদি, জমিদার আজ তোমায় যেন ছাড়তে হবে গদি। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এবার হাওড়ায় রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইছাপুরের পিলখানা থেকে জল ট্যাঙ্ক পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা এই রোড শো। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো পরপর 3বার হাওড়ায়। এর আগে আপনাদের বলছিলাম প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি জিতেছেন এবং এবারে বিজেপির রথীন চক্রবর্তীর বিরুদ্ধে তার লড়াই, তার সমর্থনেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আমরা রোড শো কিছুক্ষণ আগে শুরু হয়েছে দেখতে পাচ্ছি, আজকে এখানে আর কোনো কর্মসূচি কি রয়েছে? জগন্নাথ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, কিন্তু যে ছবি আপনাদের দেখাচ্ছে, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভায় তার বক্তব্য রাখছেন, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির পর হাওড়ায় যে রোড শো করছেন। একটু আগেই যেমনটা বলছিলাম, তার যে রুট ম্যাপ এই রোড শোকে নিয়ে 3 কিলোমিটার। আমরা জানি ইছাপুরের পিলখানা থেকে জল ট্যাঙ্ক পর্যন্ত এই রোড শো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। জগন্নাথ, আমি জানতে চাইছিলাম যে এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো কর্মসূচি রয়েছে কিনা এখানে? দেখো, এই প্রথমে এই ইছাপুর জল ট্যাঙ্কের কাছে ঠিক 3:30 নাগাদ এসে উপস্থিত হয়েছেন। সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ রায় এবং মন্ত্রী মনোজ তিওয়ারির সঙ্গে হাওড়া লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সমর্থনে প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং রোড শো এই মুহূর্তে চলছে। শিবপুর বাজারের কাছে রোড শো হচ্ছে। রাস্তার দুধারে অগন্তি তৃণমূল কর্মীরা ছাড়াও পাশাপাশি সাধারণ মানুষ দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তারা মোবাইল হাতে ছবি তুলছে। হাজার হাজার জনসমুদ্র পরিণত হয়েছে। তারপরে এই থেকে এখনো পর্যন্ত জানা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া শোয়ের পর কোথায় যাবে, কিন্তু তবে যেরকম বলে রাখি, একেবারে হাওড়ার এই যে তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিশাল রোড শো হচ্ছে এবং সঙ্গে বর্ণাঢ্য অনুষ্ঠানও হচ্ছে। এখানে ধামসা মাদক রয়েছে, পাশাপাশি বিভিন্ন সুসজ্জিত রাস্তার দুধারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা দাঁড়িয়ে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় অনেক রোড শো করেছে, কিন্তু আজকে রোড শোটা খুব তাৎপর্যপূর্ণ, কারণ ত্রিমুখী লড়াই। এখানে যেরকম হাওড়া তুমি জানো অমিত শাহ আসছে, হাওড়া নরেন্দ্র মোদী আসছে, হাওড়া বিভিন্ন হেভিওয়েট মন্ত্রীরা আসছে প্রচারে। তার পাশাপাশি আজকের এই রোড শোটা খুব তাৎপর্যপূর্ণ। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় শিবপুর কেন্দ্রে দিয়ে হয়ে পিলখানা অবধি, অর্থাৎ পিলখানার কাছে একটি মঞ্চ করা রয়েছে, যেখানে সেই ভাষণ তিনি দিতে পারেন। তার এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, শিবপুরের কাছ দিয়ে তিনি ক্রস করছেন। দুধারে যেসব ছোট ছোট শিশুরাও আছে তাদের একেবারে কোলে তুলে নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের কাছে যাচ্ছে, হাত মেলাচ্ছে, বলা যেতে পারে কেউ কেউ গিয়ে প্রণামও সারছেন। একেবারে দুধারে জনসমুদ্রে পরিণত হয়েছে হাওড়ায়। আর কিছুক্ষণের মধ্যে পিলখানা এখানে পৌঁছে যায়। প্রায় 3.5 কিলোমিটার এই রোড শো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে, সঙ্গে নেতৃত্ব রয়েছে। জগন্নাথ, আরো একবার স্পষ্টভাবে রুট ম্যাপ সম্পর্কে জানতে চাইবো, ঠিক কোন পথে এগোচ্ছে রোড শো? তুমি বললে 3.5 কিলোমিটার পথ, দেখো কোথায় রয়েছে এই মুহূর্তে রোড শো? ইছাপুর জল ট্যাঙ্ক থেকে শুরু হচ্ছে। এই সময় এখন শিবপুর বাজারের কাছে চলে এসেছে। শিবপুর বাজার হয়ে চলে যাবে নরসিংহ দত্ত রোড, অর্থাৎ কদমতলা হয়ে চলে যাবে জিটি রোড। জিটি রোডে সিএসসি অফিসের কাছ দিয়ে রোড শোটা গিয়ে একেবারে পিলখানাতে শেষ হবে। তবে যেটা জানা যাচ্ছে, এত মানুষজনের সমাগম হয়েছে, পিলখানা থেকে এই শেষ করার কথা ছিল। আরেকটু রোড শো বাড়ানো হয়েছে সম্মেলনী পার্ক, অর্থাৎ শালকিয়া অবধি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন এবং মানুষের সঙ্গে যেমন সমাবেত হচ্ছেন, রোড প্রার্থনা করছেন। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ রায় রয়েছেন, এখানে মনোজ তিওয়ারি রয়েছে। তোমাকে বলা যেতে পারে একেবারে এই মুহূর্তে কদমতলা বাজার হয়ে রোড জিটি রোডে এসে পৌঁছাবে। জিটি রোড হয়ে পিলখানার কাছে হয়ে সম্মিলন, অর্থাৎ শালকিয়া অবধি এই রোড শো চলবে। শালকিয়া অবধি এই রোড শো চলবে আপাতত। ধন্যবাদ জগন্নাথ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। काम ये कुत्सित प्रयास ममता दीदी ने किया, गरीबों को उनका हक लाने के बीच में उन्होंने रोड़े का काम किया। बोलो ऐसी सरकार को रहने दोगे क्या? रहने दोगे क्या? आप फिर से मोदी सरकार बनाओ। हम आयुष्मान भारत में आपको 5 लाख रुपए का हेल्थ कवर गंभीर बीमारी से लड़ने के लिए देंगे।
एक बात और बोलना चाहता हूं, ज्योतिर्मय को जिता देना, हमारे सुभाष जी को जिता देना, सुभाष जी को जिताना। और याद रखना, सुन ले हमारी माताएं बहनें, सुन ले हमारे नौजवान साथी, आपके घर में जिस किसी की भी उम्र 70 साल से ऊपर की हो गई है, कोई भी बुजुर्ग, कोई भी माता, कोई भी बहन, किसी भी जाति के, किसी भी धर्म के, किसी भी इलाके के और किसी भी आमदनी के साधन के हो, अमीर हो या गरीब हो, मोदी जी के तरफ से आयुष्मान भारत में हर साल उसको बीमारी से लड़ने के लिए 5 लाख रुपए की व्यवस्था की जाएगी। 5 लाख रुपए की है। मित्रों, यह विकास की एक नई कहानी है जो हम आगे रख रहे हैं। आज भारत जब अमेरिका की अर्थव्यवस्था लड़खड़ा रही है, जापान की आर्थिक स्थिति ठीक नहीं है, यूरोप में मुसीबत है, रशिया में मुसीबत है, वहां भारत मोदी जी के नेतृत्व में 11वें नंबर की अर्थव्यवस्था से बढ़कर आज 5वें नंबर की अर्थव्यवस्था बन गई, 5वें नंबर की। और मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाना, आपको याद रहेगा कि 3 साल के अंदर भारत तीसरी अर्थव्यवस्था दुनिया की बन जाएगी, तीसरी अर्थव्यवस्था बन जाएगी। दवाई बनाने में हम दूसरे नंबर पर खड़े हैं, सबसे अच्छी और सस्ती दवा भारत बना रहा है। इस्पात में हम दूसरे नंबर पर खड़े हैं, गाड़ी बनाने में, ऑटोमोबाइल में हम तीसरे नंबर पर खड़े हैं। हमने जापान को पछाड़ दिया। और आपके हाथ में जो मोबाइल है ना, मोबाइल, ये मोबाइल, इस पे 10 साल पहले लिखा होता था मेड इन चाइना, इस पे लिखा होता था मेड इन कोरिया, इस पे लिखा होता था मेड इन जापान, इस पे लिखा होता था मेड इन ताइवान। आज आपके मोबाइल पे लिखा है मेड इन इंडिया। ये बदलता भारत है। स्मार्टफोन, एप्पल फोन, ये सब भारत में बन रहे हैं। इसलिए मित्रों, विकास की एक नई कहानी लिखी जा रही है। आप बताइए, मोदी जी के राज में नेशनल हाईवे बना है कि नहीं बना है? बना है कि नहीं बना है? आप बताइए, आपको 7 मेडिकल कॉलेज मिले कि नहीं मिले? आप बताइए, आपको ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसेज मिला कि नहीं मिला? आप बताइए, आपका अमृत भारत में रेलवे स्टेशन का पुनर्निर्माण हो रहा है कि नहीं हो रहा है? उसका काम चल रहा है कि नहीं चल रहा है? मैं आपको बताना चाहता हूं, आने वाले समय में बांकुरा का रेलवे स्टेशन कोई एयरपोर्ट से कम नहीं होगा, उसके बराबर का वर्ल्ड क्लास का रेलवे स्टेशन बन जाएगा। इसलिए मित्रों, विकास के दृष्टि से हमारी सरकार ने, मोदी जी की सरकार ने हर तरीके से आपके विकास को आगे बढ़ाया है। मैं करेक्ट करना चाहूंगा, रेलवे में 13,800 करोड़ रुपए खर्च हो रहे हैं, दुगना खर्च हो रहा है। 5 वंदे भारत ट्रेन चल रही हैं, अमृत भारत एक्सप्रेस चल रहा है, भारत माला परियोजना चल रही है। इसलिए विकास के नए नए आयाम चल रहे हैं और विकास के नए नए आयामों को रखा जा रहा है। मित्रों, मैं यहां यह भी आपको बताना चाहता हूं कि आपके बांकुरा में टेराकोटा का जो क्राफ्ट है, उसको जीआई टैग सुभाष सरकार जी ने दिलाया है। मैं सुभाष सरकार जी को बधाई दिलाना चाहता हूं कि उन्होंने पंचमुरा टेराकोटा को जीआई का टैग दिलाया है। आपके यहां प्लास्टिक पार्क जो बजौरा में बन रहा है, वो 432 करोड़ रुपए का बन रहा है, 432 करोड़ रुपए का। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, মালা রায় ও হাজি নুরুলের মনোনয়নে গলদ থাকায় তাদের মনোনয়নপত্র বাতিলের দাবি উঠেছে। প্রয়োজনে এই বিষয়ে আদালতের দ্বারস্থ হবে বলে জানালেন বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দেবাশিস, কি জানা যাচ্ছে, ঠিক কি গলদ, কি দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে?
দেখো, বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে একটি সাংবাদিক সম্মেলন করলেন এবং সেখানে তিনি জানালেন যে মালা রায় অর্থাৎ দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তার এবং পাশাপাশি বসিরহাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলাম তাদের মনোনয়নে গলদ আসে। এবং সেক্ষেত্রে সেই গলদের কথা যেটা বলছেন যে 2014 সাল থেকে উনি সাংসদ ছিলেন, 2014 সালে যখন সাংসদ ছিলেন তার থেকে 10 বছরের মধ্যে তার যে সমস্ত নো ডিউজ যে সার্টিফিকেট দেওয়ার কথা সেই 10 বছরের মধ্যে সেই ডিউজ দিতে হয়। তিনি 18 মে অর্থাৎ 2014 সালে 18 মে তিনি সাংসদ ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার 10 বছর পূর্ণ হচ্ছে এই বছর মে মাসের 18 তারিখে তিনি নমিনেশন জমা দিয়েছেন 14 তারিখ, অর্থাৎ সেক্ষেত্রে নো ডিউজ যে সার্টিফিকেট সেটা তিনি জমা করেননি, 12 তারিখে তিনি জমা করেছেন এবং সেই সার্টিফিকেটের মধ্যে কিন্তু এই নো ডিউজ যেটা বলা হচ্ছে সেটা তিনি জমা করেননি, অর্থাৎ সেক্ষেত্রে এই মনোনয়ন বাতিল করার জন্য আবেদন জানাবেন। ইতিমধ্যেই বসিরহাট কেন্দ্রের বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনি অভিযোগ জানিয়েছেন এবং সেই প্রার্থী পদ বাতিলের জন্য তিনি আবেদনও জানিয়েছেন এবং প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হবে এমনটাও কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে। ঠিক পাশাপাশি মালা রায়ের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মালা রায় তিনি পৌরসভার চেয়ারপারসন এবং চেয়ারপারসন হওয়ায় তিনি সেখানে তার যে তিনি সেখান থেকে কিন্তু তার সেখানে কিন্তু তিনি রিজাইন করেননি, অর্থাৎ তিনি পদত্যাগ না করেই তিনি কিন্তু মনোনয়ন দিয়েছেন। এক্ষেত্রেও কিন্তু সেটা নির্বাচন কমিশনের যে আচরণবিধি তার কিন্তু পরিপন্থী। এই দুটো বিষয় তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছে তারা নজরে এনেছে এবং তারা দাবি করেছে যে মনোনয়নপত্র বাতিল করা হোক, এমনটা কিন্তু দাবি জানিয়েছেন এবং প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হবে এমনটাও কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে। এখন নির্ভর করছে কেন ইতিমধ্যে তারা যে উদাহরণ দিয়েছে যে তাদের যে প্রার্থী ইতিমধ্যেই যে প্রার্থী ছিল সেখানে কিন্তু দেবাশিস ধর তাদের সেই প্রার্থীকে কিন্তু বাতিল করতে হয়েছে, বাতিল তাদেরও কিন্তু সেই নো ডিউজের বিষয় ছিল, সেটাকে মাথায় রেখেই তারা কিন্তু নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে রয়েছে যে নির্বাচন কমিশনের কি এখন বিষয় কি সিদ্ধান্ত নেয়। যদিও এ বিষয় নিয়ে মালা রায়ের অফিসের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এরকম কোনো ধরনের কোনো নির্বাচনের তাদের মনোনয়নের কোনো ত্রুটি নেই এমনটা কিন্তু জানা যাচ্ছে মালা রায়ের অফিস সূত্রে। ধন্যবাদ দেবাশিস, কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে এবং যেমনটা জানা যাচ্ছে যে বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করেন এবং এই যে মালা রায় এবং হাজী নুরুলের মনোনয়নে গলদ থাকায় তাদের মনোনয়নের যে বাতিলের দাবি তারা করেছেন সে বিষয়ে সবিস্তারে তারা জানান। কি বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায় শুনুন একবার। আমাদের দাবি, আমাদের প্রার্থী বসিরহাটের শ্রীমতী রেখা পাত্রের দাবি যে নিয়ম মতো যেহেতু হাজী নুরুল ইসলাম তার নো ডিউ সার্টিফিকেট জমা করেননি এবং সেই জমা করার শেষ সময় ছিল মনোনয়ন দাখিলের শেষ দিনের 3টে পর্যন্ত, অর্থাৎ 14 মে 3 PM এই ছিল তার নো ডিউ সার্টিফিকেট জমা করার শেষ সময়। তো তার মধ্যেও যেহেতু উনি করেননি তাই আমরা ওখানকার নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই মনোনয়ন যেভাবে আমাদের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে আপনাদের ওই মনোনয়ন বাতিল করতে হবে, আমাদের প্রার্থীর দাবিও তাই। দ্বিতীয়, দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, সেই মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন রয়েছেন। কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকা যে বিধিবদ্ধ আইনগুলি রয়েছে তাতে তা একটি অফিস অফ প্রফিট, তাই অফিস অফ প্রফিট বিধিও দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী ভঙ্গ করেছেন। বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় কি বললেন আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি সাংবাদিক বৈঠক করে বলেন হাজী নুরুলের মনোনয়ন যাতে বাতিল হয় তার জন্য কমিশনকে জানানো হয়েছে, আমরা শেষ পর্যন্ত লড়ব, প্রয়োজনে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাব।
প্রসঙ্গত বীরভূম আসনে বিজেপি প্রথমে প্রার্থী করে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে। আমরা দেখেছি রাজ্য সরকারের থেকে নো ডিউজ সার্টিফিকেট না মেলার আশঙ্কা ছিল এবং দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করে রাখা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। আশঙ্কা মিলেও যায়, মনোনয়ন বাতিল হয় দেবাশিসের। আর এরপর দেবাশিস এবং রাজ্য বিজেপির নেতার প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে যান, তাতেও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত দেবতনুই বিজেপি প্রার্থী হয়েছিলেন এবং সেই উদাহরণ টেনে আজ হাজি নুরুলেরও মনোনয়ন বাতিল করা হোক, এমনটাই দাবি তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজকে সাংবাদিক বৈঠক করা হয় বিজেপির পক্ষ থেকে এবং সেখানে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলেন হাজি নুরুলের মনোনয়ন যাতে বাতিল হয় তার জন্য কমিশনকে জানানো হয়েছে। শেষ পর্যন্ত তারা লড়বেন, প্রয়োজনে হাইকোর্ট সুপ্রিম কোর্টেও যাবেন। মালা রায় এবং হাজি নুরুলের মনোনয়নে গলদ থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হোক, এই দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। ফিরলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, রাজ্যপালের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ আর একজন মহিলা করলেন। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। দিল্লির হোটেলে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ সাগরিকা ঘোষের। আরো একটি অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। আরো অস্বস্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। শ্লীলতাহানি বিতর্কের মাঝেই রাজ্যপালের বিরুদ্ধে এবার এক নৃত্যশিল্পীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। আর জানিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে নবান্নে তদন্ত রিপোর্ট জমা পড়েছে। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে দিল্লির 5 তারা হোটেলে এক নৃত্যশিল্পীকে হেনস্থার অভিযোগ উঠেছে। আরো এক মহিলা সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন। রাজ্যপালের বিরুদ্ধে এই নিয়ে দ্বিতীয়বার অভিযোগ করা হলো, সেই সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে শ্লীলতাহানির অভিযোগ আরো একবার। জানা গিয়েছে এক নৃত্যশিল্পী লালবাজারে রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ করেন বছর খানেক আগে। তার ভিত্তিতে তদন্ত করে নবান্নের রিপোর্ট জমা দিয়েছে কলকাতা পুলিশ। এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ সাগরিকা ঘোষের। রাজ্যসভার সাংসদ তৃণমূলের সাগরিকা ঘোষ ঠিক কি অভিযোগ করেছেন শুনুন। Shocking and horrifying details are emerging about alleged sexual harassment committed by the West Bengal Governor C.V. Anand Bose. Already one young woman, an employee at the Raj Bhavan, has leveled sexual assault charges against the governor. Now another woman, an Odissi dancer, has also said that she suffered sexual abuse at the hands of the Bengal Governor C.V. Anand Bose. This woman, a dancer, went to the governor to ask about performances abroad. She then received plane tickets and a hotel booking in Delhi. She received plane tickets to Delhi and a hotel booking in Delhi. She alleges that the governor, who was then staying at the Bongo Bhavan in New Delhi, visited her at her hotel in Delhi on the 5th and 6th of January 2023 and sexually abused her. The Kolkata police has now filed an inquiry report about this allegation to the Bengal government. The question arises, what kind of appointments is the Modi government making to the Raj Bhavan? The governor, who was so quick to show his sympathy for the suffering women of Sondeshkali, which has turned out to be a conspiracy, now himself is accused of sexual harassment, not just of one woman, but 2 women. This is absolutely shocking. It shows the level of dirty politics being played by the BJP. What kind of appointments is the BJP making? The prestige of the governor is at stake. The prestige of the office of the governor is at stake. Once again, Nari Shakti, Nari Saman slogans of the BJP are exposed as a whole. বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমরা সাগরিকা ঘোষের মুখ থেকে যে অভিযোগ শুনলাম সোশ্যাল মিডিয়ায়, তিনি যে অভিযোগ করেছেন দ্বিতীয়বারের জন্য রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ উঠল শ্লীলতাহানির। সব মিলিয়ে কোন কোন বিষয়ের ভিত্তিতে, কোন ঘটনার ভিত্তিতে এই অভিযোগ করা হচ্ছে কি জানতে পারছো? দেখো, 5 এবং 6 জানুয়ারি 2023-এ দিল্লির একটি হোটেলে রাজ্যপাল এক মহিলার সঙ্গে বেশ কিছু ব্যবহার করেন।
তাতেই কিন্তু মহিলা অত্যন্ত বিরক্ত হন এবং তিনি যেটা বলেছেন যে তাকে শ্লীলতাহানি করা হয়েছে সেই মতোই তিনি অভিযোগ করেছিলেন। তারপরে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস কিন্তু সেই অভিযোগপত্র পাওয়ার পরেই তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় যেমন প্রতিবাদ করেছেন, তেমনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষও তীব্র প্রতিবাদ করেছেন যে রাজ্যপালের বিরুদ্ধে এই দ্বিতীয় অভিযোগ। এর আগে রাজভবনের যে ঘটনা ঘটেছিল তারপরে এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সরকারের নেতারাই কিন্তু নারী সম্মান, নারী শক্তির কথা বলেন এবং সেই নারীদেরই সম্মান রাখতে পারেন না। এই রাজ্যপালকে নিয়ে বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ যে তিনি বিভিন্ন সময় রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে যে বিবাদ, সেই বিভেদ কিন্তু আরো চূড়ান্ত আকার নিচ্ছে। কারণ রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেভাবে তেড়েপুড়ে আন্দোলন করছেন তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 17 তারিখ তারা রাস্তায় নামছেন, তারা মিছিল করবেন, রাজভবন অভিযান। তৃণমূল কংগ্রেসের যে শিক্ষা সেল রয়েছে সেই শিক্ষা সেলের পক্ষ থেকে অর্থাৎ সাগরিকা ঘোষ তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন এবং তৃণমূল কংগ্রেসের যেটা দাবি অবিলম্বে রাজ্য ত্যাগ করুন এবং এই জায়গা থেকে দেবজ্যোতি তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো যে এত দিন বাদে কেন এই অভিযোগ সামনে আসছে, এ ব্যাপারে কি জানতে পারছো তৃণমূল সূত্রে? এই বক্তব্য অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপাতত দেবজ্যোতি তোমাকে। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। যে অভিযোগ উঠছে সেখানে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে শ্লীলতাহানির অভিযোগ। দ্বিতীয়বারের জন্য রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ উঠল, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য সাংসদ সাগরিকা ঘোষ, তিনি এই অভিযোগ করেছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে শ্লীলতাহানির অভিযোগ আরো একবার। জানা গিয়েছে এক নৃত্যশিল্পী লালবাজারে রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ করেন বছর খানেক আগে এবং তার ভিত্তিতে তদন্ত করে নবান্নের রিপোর্ট জমা দিয়েছে কলকাতা পুলিশ, যেখানে 2023 সালের জুন মাসে দিল্লির এক হোটেলে রাজ্যপাল ওই নৃত্যশিল্পীর শ্লীলতাহানি করেন এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর 2023 সালের 5 এবং 6 জুন এই ঘটনা ঘটে। কলকাতায় ফিরে ওই তরুণী রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানান, কিন্তু সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না কলকাতা পুলিশ, আর সেই কারণেই পদক্ষেপ করা সম্ভব হয়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন হুগলিতে এবং সেখানে তিনি সভা থেকে যে বক্তব্য রাখেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় রয়েছে। তিনি বিজেপিকে নিশানা করেন এবং তার যেটা বক্তব্য তিনি স্পষ্ট করেছেন। আজকে হুগলির জনসভা থেকে নির্বাচনী প্রচারে গিয়ে বারবারই একই কথা তিনি বলেন, কেন্দ্রীয় বঞ্চনার কথা যেমন বলেন, বিজেপির উদ্দেশ্যে তার বক্তব্য থাকে। তিনি এবার যেটা বলেছেন যে দিল্লিতে এবার বিজেপি হারবে, মধ্যপ্রদেশ কেরালায় হারবে বিজেপি। আসন কোথায় পাবে প্রশ্ন করেছেন তিনি। জেতার অঙ্ক নেই, এখন হারার অঙ্ক। ইন্ডিয়া জোটকে দিল্লিতে নেতৃত্ব দেব, বাইরে থেকে সব রকম সহায়তা করব। ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনবো, বাইরে থেকে সব রকম সহায়তা করব। আজ বারবারই এই কথা বলেন। আমরা এর আগেও দেখেছি যতবারই তিনি সভা করেছেন বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে গিয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধে যা বলেছেন, বিজেপিকে নিশানা করে যা বলেছেন, সেখানে বারবারই তার বক্তব্য স্পষ্ট। এবং আজকে যা বললেন সেখানে তিনি বললেন যে দিল্লিতে এবার বিজেপি হারবে। আমাদের প্রতিনিধি তাপস চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তাপসের সঙ্গে। তাপস, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার বক্তব্য আরো স্পষ্ট করলেন। এর আগেও তিনি যখন নির্বাচনী প্রচারে গেছেন বা কোনো সভায় গেছেন, বিজেপিকে নিশানা করে কেন্দ্রের বিরুদ্ধে তার যা বক্তব্য ছিল তা তিনি বলেছেন, এবং আজকে যা বললেন ঠিক কি বোঝাতে চাইলেন আজকের বক্তব্যে? তাহলে দেখো, চুচুড়া ময়দানে যে মুখ্যমন্ত্রীর জনসভা ছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, সেই সভা থেকে কিন্তু কার্যত বলা যায় যে বিজেপি কিন্তু চড়াচড়ে কিন্তু আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি কিন্তু যেমনটা বলেছেন যে ইন্ডিয়া যদি ক্ষমতায় আছে, যে এই যে বর্তমান যে কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকার, তারা যে এনআরসি, সিএএ এগুলো যে লাগু করতে চলেছে, সেইগুলো কিন্তু ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে কিন্তু সর্বতভাবে কিন্তু সেগুলোকে বাতিল করা হবে এবং কোনো মতেই কিন্তু এনআরসি, সিএ এগুলো কিন্তু কার্যকর করতে দেওয়া হবে না।
এর পাশাপাশি যে নরেন্দ্র মোদীর যেসব কর্মকাণ্ড, যেসব বিজেপির যে কর্মকাণ্ড, সেই সব নিয়েও কিন্তু চড়াছুট চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আজকে এই চুঁচুড়ার ময়দানে যেখানে সভা হচ্ছে তার পাশের মাঠেই কিন্তু নরেন্দ্র মোদী গত রবিবার কিন্তু সভা করে গেছেন। সেইখানে কিন্তু তিনি এই রাজ্য সরকারকে এক হাত নেন এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই কিন্তু আজ পাল্টা হিসাবে এই দুদিন পরে আজ বুধবার কিন্তু এই চুঁচুড়া সেই মাঠের পাশেই কিন্তু জনসভা করে মুখ্যমন্ত্রী কিন্তু বিজেপিকে চড়া ভাষায় আক্রমণ করে। এবং তিনি কিন্তু এটাও আজকে যে উপস্থিত জনসভায় যে উপস্থিত মানুষজন হয়েছিল, যে একদম মাঠ ভর্তি মানুষের ভিড়, সেই সভামঞ্চ থেকে কিন্তু তিনি প্রত্যয় সুরে কিন্তু বলতে শোনা গেছে যে এই সমস্ত যারা এসছেন তারা যদি কিন্তু ভোটের দিন ঠিকমতো ভোট দেন তবে কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি তাপস চক্রবর্তীর সঙ্গে। বিজেপিকে নিশানা করে আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। বাংলাকে ওরা পছন্দ করে না এবং বাংলাকে ওরা চায় না। শুধু বাংলা নয়, দিল্লিতে এবার হারবে, উত্তরপ্রদেশে হারছে, বিহারে হারছে, রাজস্থানে হারছে, মধ্যপ্রদেশে হারছে, তামিলনাড়ুতে হারছে, কর্ণাটকায় হারছে, কেরালায় হারছে, নর্থ ইস্টার্নে তো ক্যান্ডিডেটই ঢুকতে দেয়নি। হরিয়ানায় কৃষকরাও ঢুকতে দেয়নি বিজেপিকে, কারণ কৃষকরা আন্দোলন করছিল আর ওরা রাস্তাগুলোকে কেটে দিয়েছিল যাতে গাড়ি যেতে না পারে। তো সিটটা পাবে কোথায়? জিতবেটা কোথায়? জেতার অঙ্ক নেই, এখন হারার অঙ্ক। এরপর ইন্ডিয়া জোটকে নিয়ে তিনি কি বললেন? তিনি বললেন ইন্ডিয়া জোটকে দিল্লিতে নেতৃত্ব দেব, বাইরে থেকে সব রকম সহায়তা করব এবং বিশেষত তিনি বলেন যে ইন্ডিয়া জোটকে তিনি ক্ষমতায় আনবেন। কি বললেন এ প্রসঙ্গে শুনুন। ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনো দিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয়। প্রত্যেকবারের মতো এবারও কিন্তু একেবারে দিল্লি সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন আজকে উল্লেখযোগ্য? তিনি বলেছেন দিল্লিতে এবারে বিজেপি হারবে, মধ্যপ্রদেশ কেরালায় হারবে বিজেপি। আসন কোথায় পাবে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেতার অঙ্ক নেই, এখন হারার অঙ্ক। ইন্ডিয়া জোট প্রসঙ্গে তার বক্তব্য, ইন্ডিয়া জোটকে দিল্লিতে নেতৃত্ব দেব, তাকে ক্ষমতায় আনবো, বাইরে থেকে সব রকম সাহায্য করব, বাইরে থেকে সব রকম সহায়তা করা হবে, এমনটাই তিনি আশ্বাস দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির জনসভা থেকে তার আজকের বক্তব্য বিজেপিকে নিশানা করে এবং ইন্ডিয়া জোটের উদ্দেশ্যে তার বক্তব্য, দিল্লিতে ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনার কথা এবং বাইরে থেকে সব রকম সহায়তা করার কথা তিনি বলেছেন। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে জানি রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে হুগলির সভা থেকে বলেছেন দিল্লিতে এবার বিজেপি হারবে, মধ্যপ্রদেশ কেরালা সেখানেও হারবে বিজেপি। পাশাপাশি তিনি বলেছেন জেতার অঙ্ক নেই, এখন হারার অঙ্ক, আর ইন্ডিয়া জোটকে দিল্লিতে নেতৃত্ব দেব, বাইরে থেকে সহায়তা করব, ক্ষমতায় আনবো। কি বলবেন? বয়স হয়েছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী, প্রচন্ড গরম পড়েছে, ওনার মানসিক সুস্থতা কামনা করি। স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে মস্তিষ্কের চিকিৎসা যদি হয় উনি করাতে পারেন। দ্বিতীয়ত এই ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল মানে লোকসভার, তার আগে সেমিফাইনাল বলে লাফাচ্ছিল কোন লোকে জানো? সেমিফাইনাল বলে যেগুলো লাফাচ্ছিল, মধ্যপ্রদেশ বিজেপি হেরে গেছে, কর্ণাটক বিজেপি হেরে গেছে, মানে রাজস্থান বিজেপি হেরে গেছে, হরিয়ানা বিজেপি হেরে গেছে, এইসব কথাগুলো যখন পুরো একের পর এক যখন চলছিল তখন কি হলো, মধ্যপ্রদেশে কি হলো আমরা দেখেছি, রাজস্থানে কি হলো আমরা দেখেছি। সুতরাং এই মুখ্যমন্ত্রী যত কথা কম বলে ততই ভালো। আর মুখ্যমন্ত্রী বলছেন মানে আমাদের আসন বাড়বে, আসলে উনি বুঝতে পেরেছেন 4টে দফার ভোট পশ্চিমবঙ্গে হয়েছে, তৃণমূলকে জনতার গর্জন, চোরেদের বিসর্জন, চোরেদের মানুষ বিসর্জন দিয়েছেন, ইনি বুঝতে পেরেছেন মাটির নেতৃত্ব, মাটির ভাবটা বোঝেন, তার জন্য ভুলভাল বকা শুরু করেছেন।
অনেক ধন্যবাদ কথা বলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির সভা থেকে আজ যা বললেন তা আপনাদের কাছে তুলে ধরলাম। দিল্লিতে এবার বিজেপি হারবে, জেতার অঙ্ক নেই, এখন হারার অঙ্ক। ইন্ডিয়া জোটকে দিল্লিতে নেতৃত্ব দেব, বাইরে থেকে সব রকম সহায়তা করব, ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনবো, বাইরে থেকে সব রকম সহায়তা করা হবে। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আজকে হুগলির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে কি বলেছেন তা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর এবার অমিত শাহ তিনি শ্রীরামপুরে নির্বাচনী সভা থেকে ঠিক কি বললেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তার বক্তব্য, সত্যজিৎ রায় বেঁচে থাকলে সিনেমা বানাতেন, হীরক রানীর দেশে সিনেমা বানাতেন সত্যজিৎ রায়, সেই হীরক রানী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি করলে জেলে যেতে হবে, দুর্নীতিগ্রস্তদের খুঁজে জেলে পাঠানো হবে। অমিত শাহ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই বক্তব্যই রাখেন। কি বলেছেন শুনুন একবার। हमारे सत्यजीत रे बहुत बड़े कलाकार थे, फिल्म कलाकार थे। उन्होंने एक मूवी बनाया हीरक राजा देसे, बड़ा प्रसिद्ध मूवी था। मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे, वरना वो हीरक राजा देसे इसकी जगह हीरक रानी नाम का मूवी बनाते। भाइयों बहनों, ये ममता बनर्जी हीरक रानी। অমিত শাহর এই বক্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্ররা কি বলছেন পরপর শুনুন এবার। স্বামী বিবেকানন্দের নাম সঠিকভাবে বলতে পারেন না যারা রবি ঠাকুরের জন্মদিন জানেন না, যারা বিবেকানন্দকে মার্ক্সের প্রোডাক্ট বলেন। আমি যেটুকু শুনেছি তাদের দাম্ভিকতা এতটাই, তারা আজকে বিশ্ববরেণ্য শিল্পী সত্যজিৎ রায়কে সত্যজিৎ দা বলেছে। আর দ্বিতীয়ত, একটা দেশে যখন স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, তুগলকি, হিটলারি, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চলছে, সেই শাসক মোহাম্মদ বিন তুগলককে ভারতবর্ষের 140 কোটি মানুষ ইন্ডিয়া অ্যালায়েন্সের হাত ধরে দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান এই প্রস্তুতি যখন নিচ্ছে, এবং 4 দফার মধ্যে ইতিমধ্যেই সেই রাজার ভিত চলে গেছে, ধরে গেছে, বাকি 3 দফায় মাটিতে ফেলে সে দিকে খান খান করে দেবে, সেই বুঝতে পেরে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এই ধরনের কথা বলছে। তার কারণ তারা জানে যে যারা সেই রাজার মূর্তি টেনে মাটিতে খান খান করছে তার মধ্যে অন্যতম শক্তির নাম মমতা ব্যানার্জি। সংস্কৃতি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে উদাহরণ টানাটা খুব সোজা। মমতা বন্দ্যোপাধ্যায় হীরক রানীর দেশে হবেন কি হবেন না সেটার থেকেও বড় কথা, সারা ভারতবর্ষটাকে নরেন্দ্র মোদী তো হীরক রাজার দেশে বানিয়ে ফেলেছে। হীরক রাজা যদি নরেন্দ্র মোদী হয় তাহলে হীরক রানী হতে অসুবিধা কোথায়? আসলে এরা হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদী, নির্বাচিত প্রতিবাদ করেন, নির্বাচিত কটাক্ষ করেন। সারা ভারতবর্ষটাকে আজকে বেকারের কারখানায় রূপান্তরিত করেছে নরেন্দ্র মোদী সরকার, সেই নিয়ে একটা উচ্চবাচ্য নেই। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমায় বা অন্যান্য সিনেমায় আরো অনেক তো ক্যারেক্টার আছে। অমিত শাহ জেনে রাখুন, সত্যজিৎ রায় বেঁচে থাকলে মগনলালের ক্যারেক্টারটা তিনি পেতেন। আর এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, প্রথম 14 জনকে নাগরিকত্ব দিল ভারত সরকার। সিএ লাগু হওয়ার পর প্রথম দফার নাগরিকত্ব প্রদান, নাগরিকত্ব সার্টিফিকেট দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যে আমরা জানি সিএ লাগু হয়েছে এবং সেই সিএ লাগু হওয়ার পর প্রথম নাগরিকত্ব প্রদান সার্টিফিকেট তুলে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। কথা বলবো অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। দিব্যেন্দু, এবছরই 11ই মার্চ এই যে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী যে রুল অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট যে রুল, সেই রুলটা নোটিফিকেশন জারি করে কেন্দ্রীয় সরকার,
এবং তার অর্থাৎ নোটিফিকেশন জারি করার পরেই যে এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী যে আইন, সেই আইনটা কার্যত লাগু হয়ে যায়। এবং সেই আইন লাগু হয়ে যাওয়ার পর এই প্রথম 14 জনকে, তারা প্রত্যেকেই দিল্লির বাসিন্দা, তারা যেই 14 জনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী যে নাগরিকত্ব সংশোধনী যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ 14 জন দিল্লির 14 জন বাসিন্দা যারা দিল্লিতে থাকতেন, তারা নতুন করে এই সিএএ অর্থাৎ 11ই মার্চ যে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা লাগু হয়, তারপরে তারা অ্যাপ্লাই করেছিল এবং অ্যাপ্লাই করার পর সমস্ত কাগজপত্র, সমস্ত ডকুমেন্টস খতিয়ে দেখার পর এই দিল্লির বাসিন্দা 11 জনকে কিন্তু ভারতীয় নাগরিক হিসাবে ভারত সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেটা স্বীকার করে নিল। এবং আমরা জানি যে 2019 সালে সংসদে কিন্তু এই যে বিল অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল সেটি পাস হয়েছিল। দীর্ঘদিন সেটা আটকে ছিল, যে নিয়ে কিন্তু বারবার বিরোধীরা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত বিরোধীরা কিন্তু অভিযোগ করেন। এবং যখন এই 2024 লোকসভা ভোটের আগে যখন বিজেপি যখন এটাকে ইস্যু করে, এবং বিশেষ করে বাংলাতে যতবার নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং সবাই কিন্তু তাদের মুখে এই যে সিএএ লাগু করে ছাড়বো, অর্থাৎ সিএএ লাগু হবে, কেউ আটকাতে পারবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যে এই বাংলাতে তারা কোনোভাবেই সিএএ লাগু করতে দেবেন না। এবং সেই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন, যদি সিএএ এই কথা বলা হয় যে নাগরিকত্ব, এটা নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার নয়, তাহলে শান্তনু ঠাকুরের মতো যে যারা রয়েছেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, যারা প্রতিমন্ত্রী, তার সঙ্গে বনগাঁতে বিজেপির প্রার্থী, সেই শান্তনু ঠাকুর কেন অ্যাপ্লাই করলেন না? তার ফলে তাদের অ্যাপ্লাই করতে হবে, মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ তারা অ্যাপ্লাই করবেন এবং তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এই বিষয় নিয়ে বারবার করে বিতর্ক উঠেছে। তার মধ্যেই কিন্তু 14 জনকে এই সিএএ লাগু হওয়ার পর, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন 11ই মার্চ লাগু হয়ে যাওয়ার পর 14 জনকে কিন্তু ভারত সরকার তাদের নাগরিক হিসাবে স্বীকার করে নিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাদের হাতে এই সার্টিফিকেট তুলে দিল। ধন্যবাদ। চারটের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।